দর্শক, আমি জান্নাতুন নাইম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঈদের বিশেষ এই মুক্তমঞ্চে। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানি মির্জাপুর চা, এবং আজকের ঈদের এই দিনে দর্শক আপনাদেরকে আমি একটু ঘুরিয়ে আনতে চাই হিমালয়ের পাদদেশ থেকে। শোনাতে চাই বাংলার এক কৃষকের সন্তানের এভারেস্ট জয়ের গল্প, যার জীবনটাও পাহাড়ের মতোই উত্থান পতন রয়েছে। তবে সব কিছু ছাপিয়ে এই গল্প একজন মানুষের নিজেকেই জয় করার, যিনি 2025 সালের 25 ফেব্রুয়ারি কক্সবাজারের রিনানির থেকে যাত্রা শুরু করে পরে 1372 কিলোমিটার পথ পাড়ি দিয়ে 84 দিনে জয় করেছেন পৃথিবীর সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্ট, এবং যেই পথে তিনি বার্তা দিয়ে গেছেন যে কমাতে হবে প্লাস্টিক দূষণ। দর্শক, আমার আজকের অতিথি বাংলাদেশের সপ্তমবারের মতো এভারেস্ট জয়ী, তিনি অবশ্য বলে থাকেন যে এভারেস্ট পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। জনাব ইকরামুল হাসান শাকিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। কেমন আছেন শাকিল ভাই? আচ্ছা, শুরুতে অভিনন্দন জয়ের জন্য। হ্যাঁ, ঈদ মোবারক। আর ভালো আছি, এবং আপনাদেরকেও ধন্যবাদ যে আমাকে এত সুন্দর একটি প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। শাকিল ভাই, আজকে আমরা আপনার জীবনের গল্প জানবো, তবে আগে একটু শিওর হয়ে নিতে যাচ্ছি যে আপনি যে 84 দিনে মানে যেটাকে আপনি বলছেন যে C2 সামিট, এটা তো বিশ্ব রেকর্ড নাকি? হ্যাঁ। এর আগে একজন পড়ছিলাম যে কোন অস্ট্রেলিয়ান পর্বতারোহী, তার রেকর্ড কি ছিল 96 দিনে? এর আগে 1990 সালে টিম ম্যাকার্টনি, অস্ট্রেলিয়ান পর্বতারোহী, তিনি এই অভিযানটা প্রথম করেন, C2 সামিট, পশ্চিমবঙ্গের দীঘা থেকে। সে তার অভিযানের সময় 1126 কিলোমিটার পথ অতিক্রম করেছিলেন। আচ্ছা, সেই জায়গা দিয়েও তো আপনি এগিয়ে গেছেন। সেদিক থেকে আমার ল্যান্ড জার্নিটা লংগেস্ট ল্যান্ড জার্নি, মানে কোনো প্রকার যানবাহন ছাড়া, যে সেটা মোটরেবল হোক বা নন মোটরেবল হোক, আমি কোনো প্রকার যানবাহন ব্যবহার করি। প্রত্যেকটা জায়গাতে আমার পায়ের পদচিহ্ন আছে আর কি, প্রত্যেকটা জায়গাতে। আর সে যখন করেছিল, সে 96 দিন সময় নিয়েছিল, সামিট তার সময় লেগেছিল। আমার এটাতে 84 দিনে আমি এটা কমপ্লিট শেষ করতে পেরেছি, যদি আমার টার্গেট ছিল 90 দিনের মধ্যে শেষ করা, যে তার ওই রেকর্ডের আগে। আচ্ছা, তার মানে মাথায় ছিল সেজন্যই আমি 90 দিন টার্গেট নিয়েছিলাম, যে 90 দিন আমি অভিযানটা করব। কিন্তু আমি 84 দিনে অভিযানটা কমপ্লিট করি। এখন যদি আমি এর জন্য অ্যাপ্লাই করছি, মানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের জন্য, তো আশা করি খুব শীঘ্রই আমরা সেটার রেজাল্ট পেয়ে যাব। আচ্ছা, তো শাকিল ভাই, একটু বোধহয় জানিয়ে রাখা ভালো যে গেল বছর আমারও মে মাসে এভারেস্ট বেস ক্যাম্পে যাওয়া হয়েছিল। তো সেখানে একটা ফ্লাইট নিতে হয় লুকলাতে যাওয়ার। তো আপনি এই যে হেঁটে কাঠমান্ডু থেকে লুকলা গেলেন, সেটা কি ফ্লাইটের ভয়ে? না, আমি মূলত কাঠমান্ডু লুকলা আমি প্রায় কয়দিন লাগলো? 4বার, আমি 3বার ফ্লাই করেছি। তিনবারের মধ্যে হলো 4বার, আর একবার 5বার হলো ফ্লাই করার অভিজ্ঞতা হয়েছে সেই ভয়ঙ্কর এয়ারপোর্টে। তো আমার এবারের যাত্রা একটা মজার বিষয় হলো, আমি অভিযান চলাকালীন সময়, মানে যখন যাচ্ছিলাম, মানে ইরানি থেকে শুরু করে হেঁটে যখন যাচ্ছিলাম বেস ক্যাম্পে, তখন আমি কাঠমান্ডুতে যাইনি। মূলত আমি সোজা উঠে গেছি। আচ্ছা, দুর্গম হিমালয়ের ভেতর দিয়ে, গ্রামের একদম রিমোট এরিয়া দিয়ে, যেদিক দিয়ে মানুষজন যাওয়া আসা করে না, গ্রামের ভেতর দিয়ে অনেক জায়গায় গ্রাম। ট্রেল ধরেছেন কিভাবে? সেখানে তো ট্রেল ওইভাবে ছিল না, তো নদীর পাড় ধরে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাচ্ছি। কোনো গাইড কি ছিল আপনার সাথে? হ্যাঁ, সে সময় ওখানে লোকাল একজন শেরপা বন্ধু নিয়েছিলাম। শেরপা বন্ধু বলে সে কখনোই গাইডিং করেনি, আমার সাথেই প্রথম সে গাইড করেছে। এবারই তার প্রথম গাইডিং ছিল, তাকে আমি শিখিয়েছি সেটা আমি বলতে পারি। কারণ পাসাং নামের একটা ছেলে ছিল, আমাদের বন্ধু মানুষ। তো আমি যখন একা যাচ্ছিলাম, তখন আমার একটু কথাবার্তা বলার জন্য একজন মানুষের প্রয়োজন। তখন তাকে আমি বললাম যে তুমি আমার সাথে চলো, নামসে বাজার লুকলা পর্যন্ত চলো। তো তখন সে ঝাপা চারালি, এটা হলো কাকরভিটার পরেই চারালি, ঝাপা জেলার। কাকরভিটা মানে যেখান দিয়ে আপনি ইন্ডিয়া থেকে ঢুকেছি। তো সেখান থেকে আমি আমার সেই বন্ধুকে সাথে নিয়ে সে আমার সাথে লুকলা পর্যন্ত যায়। তারপর লুকলা থেকে পরে ফিরে আসে, পরে লুকলা থেকে আমি আবার। কাকরভিটা থেকে লুকলা পর্যন্ত যেতে কতদিন লাগলো আপনার? সে সময় আমাদের 14 দিন সময় লেগেছিল। আচ্ছা, 14 দিন। এবং এর মাঝখানে আমি কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্পে গিয়েছিলাম,
ও আচ্ছা, এর মধ্যে বেস ক্যাম্পেও হ্যাঁ, গেছেন? কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্পে গিয়েছিলাম, কারণ হলো যেহেতু আমি সমুদ্র সমতল থেকে শুরু করেছি, সমুদ্র সমতল থেকে ঝাপা পর্যন্ত, কাকরভিটা পর্যন্ত সমতল রাস্তা। তা আমি যখন উপরের দিকে যাব, তখন আমার মাথায় ছিল যে আমি উপরে যাওয়ার আগে আমার বডিটাকে একটু অ্যাক্লামাটাইজ করে নেওয়া। কারণ দীর্ঘদিন সমতলে হেঁটেছি, সমতলের ওয়েদারের সাথে হেঁটেছি, প্রচণ্ড গরম ছিল সে সময়টাতে। তো সেই গরমের মধ্যে হেঁটেছি, আমি হঠাৎ করে একদম উপরে উঠে যাব এবং এভারেস্টের ওইখানে গিয়ে বেস ক্যাম্পে গিয়ে আমার অভিযানের জন্য সময়টা খুবই কম থাকবে। তো যে কারণে সবকিছু মাথায় নিয়ে আমার মনে হলো যে আমি যদি যাওয়ার আগেই একটা 5000 মিটার যাই উচ্চতায়, মানে গিয়ে আমার বডিটা অ্যাক্লামাটাইজটা করতে পারি, করে এসে যখন আবার নিচে নেমে যাব, নিচে নেমে গেলে বডিটা তখন আবার রেস্ট পাবে, তখন আস্তে আস্তে গ্র্যাজুয়ালি যখন আমি বেস ক্যাম্প পর্যন্ত যাব, উপরে উঠে যাব, আমার বডি কিন্তু ততদিকে কিন্তু একটা ওই উচ্চতার সাথে পরিচিত হয়ে গেছে। তো তখন বেস ক্যাম্পে যাওয়ার পর আমার অসুস্থতার শারীরিক যে অ্যাক্লামাটাইজ হওয়ার দরকার, সেটা আরও দ্রুত হবে, এটা আমার মাথায় ছিল। তো যে কারণে আমি কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্পটা হয়ে যাই মূলত। তো কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্পের সে সময় আবার ঢাকা থেকে তারেক অনু, আমাদের আরেকজন, আমি দেখেছিলাম, তো যিনি সারা পৃথিবী ঘুরে বেড়ায়, আমরা যাকে চিনি, তারেক অনু ভাই, তিনি তাপলিজং থেকে আমার সাথে যুক্ত হন, এবং কানাডা থেকে সাকিব নাজিম ভাই এসে জয়েন করেন। তো তারা দুইজন আমার সাথে, মানে সঙ্গীহীন থাকতে হয় না, সে সময় সঙ্গ দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্প অবধি পর্যন্ত। তারপরে অনু ভাই কিছুটা পথ ছিল আমার সাথে, অনুভাই ছিল। তো তারপর আমি আবার একা আমার ওই বন্ধুকে নিয়ে লুকলার পথে চলে। আমি দেখলাম আপনি ফেসবুকে লিখেছেন যে সকাল 7টায় লুকলা থেকে যাত্রা শুরু করে 3:15টায় নামছে বাজার গিয়েছেন। তা আমিও আসলে 4:15টায় নামছে বাজার গিয়েছিলাম, তবে আপনি যেই দিন 3:15টায় গিয়েছেন আমি তার পরের দিন গিয়েছি, মানে আমার 2 দিন লেগেছিল। এত তাড়াহুড়া কি ছিল আপনার? তাড়াহুড়া ছিল বলতে আমার টার্গেট ছিল মানে এপ্রিল মাসের মধ্যেই, আমার যেন এপ্রিল মাসের 29 তারিখের মধ্যেই আমার বেস ক্যাম্পে পৌঁছানোর একটা ইচ্ছে ছিল। কারণ মে মাসে অ্যাক্লামাটাইজ করেননি নাকি একবারে চলে গিয়েছেন? আমি ডিরেক্ট চলে গিয়েছি। আচ্ছা, আমি যেমন সবাই নরমালি বেস ক্যাম্পে যাওয়ার আগে নামছে বাজারে 2টা রাত থাকছে, ডিংবুচেতে অথবা ফেরিচেতে একটা রাত থেকে তারা মানে অ্যাক্লামাটাইজ করে তারপরে বেস ক্যাম্পে যাচ্ছে। আমি এই কারণেই আমার মাথায় ছিল যে আমি লোকলা থেকে বেস ক্যাম্প পর্যন্ত এখানে অ্যাক্লামাটাইজ না করে আমি এই অ্যাক্লামাটাইজটা কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্পে করব। ওইখানে যদি করে আসি তাহলে আমার বডিটা ওই উচ্চতার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর লুকলা থেকে যখন বেস ক্যাম্পে চলে যাব, এই পথটা পুরোটা আমার চেনা, যেহেতু আমি একাধিকবার এই পথে গিয়েছি, আমি জানি যে এই পথটা কোথায় কেমন, কতটুকু আমি হাঁটতে পারবো। তো সেই জন্য আমি নামসি থেকে ডিরেক্ট আমি চলে গিয়ে লুকলা থেকে নামসি গিয়েছি একদিনে, যেটা মানে নর্মাল 2 দিনে যেতে হয়। সেই 2 দিনে যেতে খুব কষ্ট হয়েছিল। আর নামসি থেকে ফোর্টসেতে যাই, এবং ফোর্টসে থেকে ডিরেক্ট গোরাকশন বেস ক্যাম্পে চলে যাই। আচ্ছা, মানে 3 দিন আপনি বেস ক্যাম্পে গিয়েছেন? 3 দিন 4 দিনই গিয়েছি। আমি আবার ডিংবুসিতে একদিন গিয়েছিলাম, সেখানে বাংলাদেশের আরেক বড় ভাই ছিলেন, ইমতিয়াজ ইলাহি ভাই, আয়রন ম্যান। আচ্ছা, তো উনি তো ওই জায়গায় ছিল, তখন মনে হলো যে একজন বাঙালি, অনেক দীর্ঘদিন পর একজন বাংলাদেশি ওখানে আছে, তো ভাইয়ের সাথে একটা দিন কাটিয়ে যাই। তো সেই জন্য 4টা দিন লেগেছে, তার 3 দিনে আমি চলে যেতাম। তো সেখানে আমি 4 দিন সময় নিয়েছিলাম আর কি বেস ক্যাম্পে পৌঁছাতে। আচ্ছা, আমি দেখছিলাম 31শে মে আপনি যখন গাজীপুরে ফিরে আসলেন, মানে এভারেস্ট জয় করে, আপনি একটা স্ট্যাটাস দিলেন। আপনি লিখেছেন যে পাহাড়ের চূড়ায় ওঠা যতটা না ছিল জয়ের আনন্দ, তার চেয়ে অনেক বেশি ছিল নিজেকে খুঁজে পাওয়ার তীব্র আনন্দ। এই অভিযানে আমি শুধু প্রাকৃতিক শিখর অতিক্রম করিনি, অতিক্রম করেছি নিজের সীমাবদ্ধতা, ভয় আর ক্লান্তিকে। পাহাড়ের প্রতিটি পাথর, বাতাসের প্রতিটি ঝাপটা আর আকাশের প্রতিটি রং আমাকে শিখিয়েছে সীমা বলে কিছু নেই। তা এই লেখাটা না আমি এত বেশি রিলেট করতে পারছিলাম, মানে আমি নিজে যখন বেস ক্যাম্পে গেলাম সেই সময়টা আমার মনের মধ্যে অনেক কিছু চলছিল, এবং শেষ পর্যন্ত যখন যে পৌঁছালাম আমার কাছে মনে হলো যে এটা নিজেকে একটা জয় করার গল্প। এখন আপনি তো গিয়েছেন এভারেস্ট, আপনার কাছে বেস ক্যাম্পের গল্প বলে আসলে লাভ নেই, বাট কিছুটা আমি ধারণা করতে পারি। তো এই অ্যাকমপ্লিশমেন্টের আনন্দটা কি কখনো ভাষায় বর্ণনা করতে পারবেন? এই চূড়ায় যে তারপর কি চূড়ায় গিয়ে এটা অনেক এখনো পর্যন্ত এই পর্যন্ত অসংখ্যবার এই প্রশ্নটা পেয়েছি যে চূড়ায় গিয়ে যখন দাঁড়িয়েছি তখন আমার অনুভূতিটা কি ছিল, কেমন ছিল, সেই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো ছিল কিনা। সত্যি বলতে আমি ভাষায় প্রকাশ করার মতো কোনো শব্দ খুঁজে পাই না, যেটাতেই বলি না কেন কম হয়ে যাবে। এবং সেখানে দাঁড়িয়ে শুধু এইটুকু আমি করতে পেরেছি, হ্যাঁ আমি পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় বাংলাদেশের পতাকা নিয়ে দাঁড়িয়েছি,
যেটার জন্য এত লড়াই ছিল, এত প্রতিবন্ধকতা প্রতিকূলতা অতিক্রম করতে হয়েছে। তো আর তখন কিছু সময় যদি বেশি থাকতে পারতাম তাহলে হয়তো বা কিছু ভাবতে পারতাম। চোখে পানি আসে কিছু সেটা তো অবভিয়াস। যখন চূড়ায় গিয়ে দাঁড়ালাম, চূড়ায় গিয়ে দাঁড়ানোর পরে তখন আমি কোনো কথা বলতে পারছিলাম না, একদম গলা ধরে আছে। হ্যাঁ বাকরুদ্ধ ছিলাম। তখন শুধু আমার যে বন্ধু ছিল তাশিগেলজান শেরপা, আমার শেরপা গাইড, তো তখন শুধু তাকে আমি একবার বলেছিলাম যে গেলছেন এটাই তাহলে আমাদের সেই ডেস্টিনেশন যেখানে আমাদের শেষ করার কথা। তো সে আমাকে তখন বলল যে না, এখানে শেষ করার কথা এখানে না, বেস ক্যাম্পে ফিরে গিয়ে শেষ করার কথা। তো আমার তখন ওই মনে হলো যে হ্যাঁ বেস ক্যাম্পে ফিরতে হবে। তো ওয়েদার প্রচণ্ড খারাপ হয়ে যাওয়ার কারণে আমরা সেখানে বেশি সময় থাকতে পারি না। জাস্ট কয়েকটা ছবি তোলার জন্য যে সময়টুকু লাগে সেই সময়টুকু আমরা ওইখানে থাকি। তো তারপরে ওখানে ওই যেটা বললেন না যে চোখে জল এসছিল কিনা বা মানে ওইখানে চোখে জল এসছিল এইটা ভাবার সময়টা ছিল না। এবং যতটুকু ভেবেছিলাম দেখেছিলাম ততক্ষণ মনে হলো যে সেখানে একদম আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। এইটুকু বলতে পারি যে আমি গ্যালজেনকে জড়িয়ে ধরে আমি কথা বলতে পারছিলাম না, গলাটা জড়িয়ে এসেছিল। এবং চোখে যেহেতু জল এসেছিল সেটা বুঝতে পেরেছিলাম যে চোখের যে পাপড়ি আছে সেখানে বরফ হয়ে গেছে। তো এইটা দেখে বুঝতে পেরেছিলাম যে হ্যাঁ আমি কেঁদেছি। এই যে এত উচ্চতায় গেলেন, আপনি বলছেন যে ৮,৮৮৬ মিটার ৮৬.৮৬ মিটার উপরে দাঁড়িয়ে আমি শুধু একজন পর্বতারোহী নই, আমি তখন হাজারো আবেগ, ত্যাগ, সংগ্রাম আর স্বপ্নের প্রতিনিধি। এই ত্যাগ আর সংগ্রাম কি আপনার জীবনেরও তো নিশ্চয়? নিশ্চয়ই। সেটা শুধু সবকিছু কি তখন ফ্ল্যাশব্যাকের মতন উঠে আসে যে ছেলেবেলার থেকে বড় হয়ে আসে? সে সময়টায় হ্যাঁ এইটা তো ছিলই যে আমি যখন উপরে যাচ্ছিলাম, যদি সে যাবার পথেই যখন একদম কাছাকাছি যখন গিয়ে পৌঁছে যাই, মানে কি হিলারি স্টেপ ক্রস হিলারি স্টেপের আগেই যখন আমি সাউথ সামিটের ইয়েতে উঠছি, মানে সাউথ কল থেকে আমরা সাউথ সামিটের দিকে যখন যাচ্ছিলাম তখন ওয়েদার প্রচণ্ড খারাপ ছিল। তখন ভোর রাত ৩টা-৪টার দিকে এরকম হবে, সারা রাতই প্রচণ্ড উইন্ডি এবং তুষারপাত, ব্লিজার্ড ছিল। যেখানে টেম্পারেচার একদম পড়ে যায় তখন হয়তো টেম্পারেচার 35-40 এরকম মাইনাস ছিল। সে সময় দূরে দেখতে পাচ্ছি যে সাউথ সামিটের চূড়াটা দেখা যাচ্ছে। তো একটা রিজ ধরে উঠে যাচ্ছি, পাথরের জায়গা, বরফ, সেই জায়গাগুলো ধরে যে যাচ্ছে এবং সামনে তেমন কিছু মাঝে মাঝে আবার সামনে দেখতে পাচ্ছি না যখন একদম হোয়াইট আউট হয়ে যাচ্ছে, তুষারপাত হচ্ছে। তো সে সময় বারবার মনে হচ্ছিল যে চূড়ায় কি যেতে পারবো না, ফিরে যেতে হবে, কারণ সে সময় প্রায় অর্ধেকের বেশি মানুষ সেদিন পেছনে ফিরে গেছে ওয়েদার খারাপ। আচ্ছা, সামিট পুশ করে ব্যাক করে গিয়েছে। হ্যাঁ, আমাদের সামনে যারা আগে রওনা দিয়েছিল তাদেরকেও দেখেছি যে তারা পেছনে ফিরে যাচ্ছে। পেছনে যাদেরকে দেখছিলাম যে রাতের বেলায় বিশাল লম্বা লাইন হয়ে উপরের দিকে আসতেছে, একটা সময় গিয়ে দেখলাম সেই লাইনটা আস্তে আস্তে ছোট হয়ে গেল। তো সে সময় মনে হলো তাহলে আমরাও কি ফিরে যাব? তখন এই কথাগুলো মনে হচ্ছিল যে আমি তো শুধু এখানে এটা উপরে ওঠার জন্য আসিনি, চূড়ায় গিয়ে দাঁড়ানোর জন্য আসিনি, এখানে আমি অনেকগুলো লড়াই নিয়ে এসেছি, লড়াই করে এসেছি, অনেকগুলো প্রতিবন্ধকতার দেয়াল আমি ডিঙিয়ে এসেছি। এখানে শুধু আমার স্বপ্ন না, এখানে অসংখ্য মানুষের স্বপ্ন আছে যে যারা বিশ্বাস রেখেছিল আমার উপরে যে হ্যাঁ শাকিল পারবে। এই কথাগুলো তখন মনে হচ্ছিল যে আমি শুধু একটা বাংলাদেশের পতাকাটা যে ক্যারি করেছি সাথে নিয়ে এসেছি, পতাকাটা আমার উপরে গিয়ে তুলে ধরবো, এটা তো শুধু আমার একার না, এটা বাংলাদেশের প্রতিটা মানুষের, এবং আমি বাংলাদেশকে তুলে ধরবো। তখন আমার মনে হচ্ছিল যে যত কঠিনই এখন পরীক্ষা সামনে আসুক না কেন, এটাকে আমার অতিক্রম করতে হবে। আমি যেরকমভাবে অতিক্রম করেছিলাম যমুনার উত্তাল ঢেউ স্রোত, যেভাবে 7টি পার হতে হয়েছে, যেমনভাবে অতিক্রম করেছিলাম বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে নেপালে যাওয়ার যে ভিসা জটিলতা, তো সব কিছু নিয়ে আমার মনে হলো যে, এবং পৃষ্ঠপোষকতার যে বিষয় আছে, অর্থনৈতিক যে লড়াইটা ছিল, তো সব কিছু অতিক্রম করে এইখানে এসে দাঁড়িয়েছি। ফিরে যাওয়ার জন্য না, আমি সর্বোচ্চটাই দেখব। যে আমি জানি যে হিমালয় এবং পর্বত, বিশেষ করে এভারেস্টের কথাই যদি বলি, যে তারা তখনই অনুমতি দেয় চূড়ায় ওঠার যখন তাদের পরীক্ষাটা অতিক্রম করা যায়।
তা আমি চাই যে যত পরীক্ষায় সামনে আসুক, এভারেস্ট যত পরীক্ষাই নিক না কেন আমার, আমি সেই পরীক্ষাটা অতিক্রম করতে চাই। আপনি বলছিলেন যে ওই যে মানুষের বিশ্বাস, আপনার সেই যাত্রাপথের ইনানির থেকে যাত্রা শুরু করে 12তম দিন আপনার মায়ের কাছে গেলেন। আপনার মা আপনাকে কান্না জড়িত কণ্ঠে বিদায় দিলেন, কিন্তু সাথে আশ্বাস দিলেন যে তুই পারবি। এই একটা কথা আপনার পুরো যাত্রাপথে মনে ছিল না? আপনার বাবার কথা মনে হয়নি সেই সময়? আপনার বাবাকে তো হারিয়েছেন 19 সালে। আমার পর্বত আরোহী হওয়ার পেছনে আমার বাবা এবং মা দুজনের ভূমিকা বলবো আমার আমার থেকেও বেশি। তাদের সেই গল্পটাই তাইলে একটু শুনি। মানে একজন কৃষকের সন্তান কতদূর বেশি চিন্তা করতে পারে? আপনি চিন্তা করলেন একদিন এভারেস্ট জয় করব, কবে চিন্তা করলেন? কিভাবে মনে হলো পর্বতারোহী হবেন? বাবা মা কি বুঝে আপনাকে সাপোর্ট করলো? যখন 2012 সালে মুহিত ভাই এবং নিশাত আপু যখন এভারেস্ট জয় করে ফিরলেন আরোহণ করে, তো তখন তাদেরকে দেখলাম, তাদের বিভিন্ন মিডিয়াতে ইন্টারভিউ হচ্ছে, তারাও এভারেস্টের গল্প বলছে যে এভারেস্টটা পর্বত আরোহণ একটা স্পোর্টস। আমি ছোটোবেলায় যেহেতু গ্রামে বড় হয়েছি, আমি প্রচণ্ড দুরন্তপনা আমার মধ্যে ছিল সে সময়। সারাদিন খেলাধুলা, রোদে বৃষ্টিতে, মানে কখনোই আটকাতে পারেনি। তো তখন থেকে আমার স্পোর্টসের সাথে থাকার ইচ্ছে ছিল। তো যখন মুহিত ভাইয়ের কাছ থেকে শুনলাম, যে একটা ইন্টারভিউ দেখছিলাম, যে সে বলছিল যে পর্বতারোহণটা স্পোর্টস এবং এটা হলো এক্সট্রিম স্পোর্টস, এবং যে স্পোর্টসের সাথে কোনো প্রতিযোগী নেই, নিজের সাথে লড়াই করতে হয়, নিজেকে ছাড়িয়ে যেতে হয়, মানে প্রতিযোগিতা নিজের সাথে, এবং এটা প্রকৃতির সাথে মিশে থাকা যায়, প্রকৃতির মধ্যে থাকা যায়। তো তখন মনে হলো তাহলে আমি কেন এই স্পোর্টসের সাথে থাকছি না। তো তখন মুহিত ভাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করি। তো আমি সর্বপ্রথমে যে কাজটাই করি না কেন সেটা আমি আমার বাবা এবং মাকে আমি প্রথমেই জানাতাম। তো আমি তাদেরকে জানালাম যে আমি তো এভারেস্টে যেতে চাই। তার আগে পাহাড় পর্বত চড়ার অভিজ্ঞতা হয়েছিল ততদিন? না না, আমি ছোটবেলায় শৈশবে যখন আমি ক্লাস 6-এ পড়ি, সে সময় আমি ময়মনসিংহের গোজ নিতে গিয়েছিলাম। তখন ছোট ছোট টিলা দেখে, ময়মনসিংহ টিলা দেখেছিলাম। তখন এই পাহাড়টা আমার ভালো লেগেছিল, কিন্তু সেটা তখন ভুলে গিয়েছিলাম। তো যখন মা বাবাকে বললাম যে পর্বত আরোহী হতে চাই এবং এটা খুবই ঝুঁকিপূর্ণ, এখানে বেঁচে থাকা এবং মৃত্যু দুইটা সমান সমান, 50-50 চান্স, তখন তারা এটাকে কোনোভাবেই মেনে নেবে না। কারণ হয় না যে গ্রামের কৃষক পরিবার, তারা তো এত কিছু বোঝে না। তো তার উপর স্বপ্ন এভারেস্ট। তারপর তখন তাদেরকে বললাম যে, আর এই মুহিত ভাইকে যখন আমি ফোন করে বলি যে মুহিত ভাই আমি এভারেস্টে যেতে চাই, প্রথম কথাটাই ছিল মুহিত ভাইয়ের সাথে এটা, যে মুহিত ভাই আমি এভারেস্টে যেতে চাই। মুহিত ভাই বললেন যে আপনি এভারেস্টে যাবেন, ভালো কথা, আপনি কি কখনো এই লং টাইম হেঁটেছেন বা এরকম অ্যাক্টিভিটি করেছেন? তো আমি বললাম গ্রামের ছেলে, আমি তো হাঁটাহাঁটির উপরেই থাকি। মুহিত ভাই সম্পর্কে দর্শকদেরকে অবশ্য বলে রাখা ভালো, যদিও তারা জানেন যে তিনি একমাত্র বাংলাদেশী হিসেবে 2বার এভারেস্ট জয় করেছেন, একবার নর্থ দিয়ে আর একবার সাউথ দিয়ে। এবং মুহিত ভাইয়ের কাছে আমিও কৃতজ্ঞ, কারণ এভারেস্ট বেস ক্যাম্পে যখন গিয়েছিলাম সে সময় উনি আমাকে প্রতিনিয়ত কি করতে হবে না করতে হবে সব কিছুর সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। তারপর মুহিত ভাইয়ের সাথে আপনার কথা হলো, বললেন যে এভারেস্ট জয় করতে চান, তারপর ওনার রিয়াকশন কি? তখন মুহিত ভাই যখন বললো যে আপনি এত সময় হাঁটতে হবে, লং টাইম কখন হেঁটেছেন কিনা, ডে লং 50 কিলোমিটার 100 কিলোমিটার এরকম হেঁটেছেন কিনা, তখন আমার মানে মনে হলো প্রেস্টিজের ইস্যু, আমার মাইন্ডে লাগলো যে কি বল, আমি গ্রামের ছেলে, আমাকে হাঁটার কথা বল। তো এই কথা শুনেই আমি রাত 9টার দিকে ভাইয়ের সাথে কথা হলো, ভোরবেলায় আমি একটা ব্যাকপ্যাক কাঁধে নিয়ে হাঁটা শুরু করে দিলাম। তো সেদিন 40 কিলোমিটার হাঁটার পরে দেখলাম যে পায়ে ফোসকা পড়ে গেছে। বললাম না, হাঁটা তো কষ্টের। হ্যাঁ, তো তারপরে থেকেই আমি কলকাতা থেকে ঢাকা পায়ে হেঁটে আসার একটা পরিকল্পনা করি, এবং 2013-তে আমি কলকাতা থেকে ঢাকা পায়ে হেঁটে আসি। তো এই কথাগুলো যখন মা বাবাকে বলছিলাম, তখন তারা এটা কোনোভাবেই যেতে দেবে না। পুরো গ্রামের মানুষ, আমি যেখানেই যাই গ্রামের মানুষ, প্রত্যেকটা মানুষ দেখি আমার এই বিষয়গুলো জেনে গেছে। কিভাবে? পাগল আসছে কোত্থেকে? হ্যাঁ, না, যখন দেখছে যে বাবা এবং মার কথা আমি শুনতেছি না, যে আমি তারপরেও যাব, তারা আমাকে কোনোভাবে আটকাতে পারছে না, তো তখন তারা গ্রামের মানুষদেরকে বলেছে যে শাকিলকে দেখা হলে একটু বুঝিয়ে বলো যে শাকিল যেন এটা না করে, কারণ এত দূর থেকে হেঁটে আসবে কলকাতা থেকে, তারপরে আবার সে কি পাহাড়ে যাবে, কোথায় বরফের পাহাড়ে যাবে, তা তো এত কিছু বোঝে না, যে কোন জায়গায় না কোন জায়গায় যাবে বরফের পাহাড়, সেখানে আবার মানুষ মারাও যায়। তো সেখানে গিয়ে মানে যেটা ভয় তাদের, গ্রামের মানুষজন সব যার সাথে দেখা সেই বলে শাকিল এসব করো না, পাগলামি করো না, হ্যাঁ ভালোভাবে লেখাপড়া করো, লেখাপড়া করে চাকরি বাকরি করতে হবে, এটা সেটা, যাই হোক। কিন্তু যখন আমি পর্বত আরোহণ শুরু করলাম, পর্বত আরোহণে প্রশিক্ষণ নিলাম ভারতের নেহেরু ইনস্টিটিউট মানন্টি থেকে, ওই এনআইএম থেকে প্রশিক্ষণটা নিয়ে আসার পরে যখন অভিযানে গেলাম, সে অভিযানে যাওয়ার আগে যে প্রেস কনফারেন্সটা হয় সেখানে আমার বাবা এসেছিলেন। যখন আমি সেটা সফল হয়ে ফিরে আসি, মুহিত ভাইয়ের নেতৃত্বে গিয়েছিলাম মুহিত ভাইয়ের সাথে,
ফিরে আসার পরে যখন প্রেস কনফারেন্স হয় তখন আমার বাবা প্রেস কনফারেন্সে আসে। তখন যখন দেখেছে যে প্রেস কনফারেন্সে সবাই আমাদেরকে বাহাবা দিচ্ছে, বিভিন্ন টেলিভিশনে পত্রিকায় নিউজ হচ্ছে, গ্রামে গিয়ে টেলিভিশনে যখন নিউজ হচ্ছে তখন বাবা সবাইকে বলে বলে দেখাচ্ছে যে এই যে আজকে এই যে নিউজ দেখাচ্ছে বা কালকে প্রোগ্রাম হচ্ছে। হ্যাঁ, এইরকম করে সে আস্তে আস্তে এটা সম্পর্কে বুঝতে পারছিল যে পর্বত আরোহণটা একটা ভালো একটা কাজ, যাই ছেলেটা খারাপ পথে যায়নি, কিছু একটা করছে। তো তারপর থেকে আমার বাবা প্রতিনিয়ত আমাকে উৎসাহ দেওয়া শুরু করলো, এমন উৎসাহ দেওয়া শুরু করলো যে সে আমাকে ঠেলতেছে যে তুমি কবে এভারেস্টে যাবা। হ্যাঁ, মুহিত ভাইকে কল করে বলতো যে শাকিলকে কবে এভারেস্টে পাঠাবেন। আমি শাকিল এভারেস্ট জয় করে আসার পরে আমি এয়ারপোর্ট থেকে শাকিলকে এইভাবে সারা পুরো গ্রামের মানুষ নিয়ে গিয়ে, গাজীপুর থেকে পুরো গ্রামের মানুষ, সব মানুষ নিয়ে আমি ঢাকা থেকে আমি র্যালি করে বাড়িতে ফিরবো। তো এরকম তার স্বপ্নটা ছিল। কিন্তু আমার বাবা যেহেতু মারা গেছেন, তার সেই সুযোগটা হয়নি। তারপরে আমার তারপর থেকে মা আমাকে উৎসাহ দেওয়া শুরু করলো। আমি যতবারই অভিযানে যাই প্রতিবারই মা আমাকে বলে দেয় যে হ্যাঁ, আমার বিশ্বাস তুমি এটা সফল হয়ে ফিরবা। এবং আমি জানি না, যতবারই মার কাছ থেকে এই কথাটা শুনেছি আমি প্রতিবারই আমি সফল হয়ে ফিরেছি। যখন গ্রেট হিমালয় ট্রেলে ছিলাম তখন মানে ভয়াবহভাবে একটা ল্যান্ডস্লাইড হয়েছিল, সেখানে 12 জন ট্রেকার মারা যায়। এবং আমি কাকতালীয়ভাবে আমি সেখান থেকে ফিরে আসি বলতে সেই দুর্ঘটনা থেকে বেঁচে যাই। তো যখন এই কথাটা মার সাথে শেয়ার করি তখন মা আমাকে বলেছিল যে ভয় পেও না, তুমি ভালোভাবে শেষ করে ফিরে আসতে পারবা এবং তুমি এটা শেষ করে ফিরবা। মানে মাঝপথ থেকে আমি মাকে বলেছিলাম, আমি সেটা শেষ করে ফিরেছিলাম। তো তারপর যখন এভারেস্ট অভিযানে যাচ্ছিলাম, যেটা বললেন যে যাওয়ার পথে একটু মার সাথে দেখা করে গিয়েছিলাম, যেহেতু বাড়ির পাশ দিয়েই যাচ্ছিলাম, একটা রাত ছিলাম বাড়িতে। তো তখন আমার মা আমাকে পথে এগিয়ে দিয়ে গেছে এবং তখন বলেছিল যে তুমি এভারেস্টটাও সফল হয়ে ফিরবা, জয় করেই ফিরবা। তো এই কথাগুলো আমার সবসময় মনে থাকতো। যখন আমি ক্যাম্পে তাঁবুতে আমি যখন থাকতাম, তখন তো রাতে ঘুম হতো না আমার, হাই অল্টিটিউডের কারণে। হ্যাঁ, হাই অল্টিটিউড। 29শে এপ্রিল থেকে মানে 20শে মে এই পর্যন্ত একটা রাত আমি ঘুমাতে পারিনি। তো এই পুরো সময়টাতে জাস্ট ওই তন্দ্রার মধ্যে দিয়ে গেছে। তখন বিভিন্ন দুশ্চিন্তা মাথায় কাজ করতো, অভিযান সফল হব কিনা, ওয়েদার ভালো থাকবে কিনা, মানে কত ধরনের চিন্তা তখন। এর মধ্যে বেশ কিছু বন্ধু মৃত্যু নিউজ আমরা প্রতিনিয়ত পাচ্ছি, যে কাউকে রেস্কিউ করা হচ্ছে, কেউ সেখানে মারা যাচ্ছে। এগুলো আমরা বেস ক্যাম্পে বসে বসে তো শুনছি। সেখানে তো প্রায়ই রেস্কিউ হেলিকপ্টার সারাদিন রেস্কিউ হচ্ছে, যে দড়িতে হেলিদের দড়িতে ঝুলিয়ে ঝুলিয়ে একদম প্রায় আধামরা মানুষগুলোকে নিয়ে নামাচ্ছে, তাদেরকে ট্রিটমেন্টের জন্য আবার কাঠমান্ডুতে পাঠাচ্ছে। তো এগুলো ওখানে বসে বসে দেখছি, বিভিন্ন দুশ্চিন্তা মাথায় কাজ করছিল। তো সেই সময়গুলোতে বাবার কথা, মার কথা এবং এই মানুষের কথা, যে মানুষগুলো আমাকে উৎসাহ দিয়েছে, যারা আমাকে বিশ্বাস রেখেছিল, এদের কথাগুলো মনে পড়তো। ইভেন আমি আমার তাঁবুর ভেতরে যেখানে ঘুমাতাম, আমি তাঁবুর ভেতরে আমার একদম সামনাসামনি আমি আমার পতাকাটা টাঙিয়ে রেখেছিলাম, যে আমি সবসময় পতাকাটা দেখছি আর আমি এনার্জি পাচ্ছি। এরপর যখন এভারেস্ট জয় করে ফিরলেন ঢাকায়, মা গিয়েছিল সেখানে? হ্যাঁ, মা ঢাকায় এসেছিল। আচ্ছা, বাবার কথা মনে হয়েছে তখন? হ্যাঁ, বাবার কথা তো মনে হয়েছে। তখন মনে হচ্ছিল যে যদি তিনি বেঁচে থাকতেন তাহলে এই মানুষের ভিড়গুলোর মাঝখানে সে সবার আগে এসে দৌড়ে এসে আমাকে বুকে জড়িয়ে নিতেন, সেটা তো মিস করেছি। আপনার এই যাত্রাপথের গল্পটা একটু শুনতে চাচ্ছিলাম। মাঝখানে যমুনা নদী সাঁতরে পার হওয়া লাগলো কেন? যমুনা নদী সাঁতরে পার হওয়া লাগলো কারণ যেহেতু যমুনা ব্রিজের উপর দিয়ে হেঁটে যাওয়ার অনুমতি নেই, এবং সেই অনুমতির জন্য অনেক চেষ্টা করেছিলাম। যেহেতু একটা অভিযান করছি, একটা দেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি এবং এভারেস্ট অভিযান করতে যাচ্ছি, যেটা ওয়ার্ল্ড রেকর্ড হবে, সেটা আমরা আগে থেকেই তো জানি যে যদি সফলভাবে ফিরতে পারি তাহলে এই রেকর্ডগুলো হবে। আমরা সেটা নিয়েই তো আমরা অভিযানটা শুরু করেছিলাম। তো আশা করেছিলাম যে অনুমতি পাবো এবং সহযোগিতা পাবো, কিন্তু সেটা পাইনি। যে কারণেই যেদিন যমুনা নদী সাঁতরায় সেদিন সকালে 28 কিলোমিটার পথ হেঁটেছি। হেঁটে গিয়ে শরীর এমনি ক্লান্ত, প্রচণ্ড রোদের মধ্যে, এবং দুপুরের পর থেকে প্রচণ্ড বৃষ্টি ছিল এবং ঝড়ো হাওয়া ছিল। তো সেই কারণে যমুনার জলে প্রচুর ঢেউ ছিল, বড় বড় ঢেউ ছিল, এবং যেহেতু সন্ধ্যায় ছিল এবং বিকেলবেলায় ভাটার সময় ছিল এবং স্রোতের সময়, তো সব কিছুই আমার প্রতিকূল, মানে কোনোভাবেই আমি আমার অনুকূলে কোনো কিছুই পাচ্ছি না।
মানে এক অনুমতি পাচ্ছি না, দুই ওয়েদার খারাপ সেটা তো আছে, তার মধ্যে ভাটার সময়, এবং আবার এই প্রচণ্ড বাতাস, কারণ নদীতে বাতাস থাকলে সেখানে ঢেউয়ের পরিমাণ বেশি থাকে। তো তারপরে সাহস করে তখন সেদিন একটা জেদ কাজ করেছিল যে আমাকে অনুমতি দিল না, যাবো তো যাবোই। যাবোই, মানে আমি সিদ্ধান্ত নিয়েছি কোনো প্রকার যানবাহন ব্যবহার করবো না। তো আমি কেন নৌকাও ব্যবহার করব না, আমি ব্রিজের উপর দিয়ে কোনো গাড়িতেও যাব না, কারণ আমাকে বলা হচ্ছিল যে আমাকে গাড়িতে তারা পার করে দেবে নদী যমুনা ব্রিজটা, যেহেতু আমি গাড়িতে যাব না। তো আমার কথা হলো তাহলে আমি সাঁতরাবই যেভাবেই হোক। আর আমার যেহেতু সাঁতরানোর তেমন আমি নিয়মিত সাঁতারু না, এবং আমি অনেক দিন আগে সাঁতার কেটেছি, সেই শৈশবে গ্রামে যখন ছিলাম, দীর্ঘদিন সাঁতার কাটিনি, প্র্যাকটিসটা ছিল না। তো তারপরেও কেন যেন একটা সাহস কাজ করছিল। তখন আমার একবারও মনে হয়নি যে মাঝপথে গিয়ে কোনো অ্যাক্সিডেন্ট যদি হতে পারে, তো কারণ যেহেতু প্র্যাকটিস নেই, অভিজ্ঞতা, মানে সাঁতার পারি কিন্তু সেখানে একটা তো আছে, স্বাভাবিক, যমুনা নদী তার পুকুর না। হ্যাঁ, পুকুর না। তো পুকুরে সাঁতরানো আর যমুনা নদীতে সাঁতরানো তো এটা অনেক আকাশ পাতাল ব্যবধান। তো তারপরে একবারের জন্য মনে হয়নি, তখন মনে হচ্ছে যে আমি নদীতে নামবো এবং আমি অবশ্যই ওপারে গিয়ে দাঁড়াবো। তো সেই থেকে বিকেল 4টায় আমরা সাঁতার শুরু করি। আমার সাথে আমার আরও 6জন বন্ধু আমার সাথে সাঁতার কাটে, এবং তারা সবাই নিয়মিত সাঁতারও। এমনও সাঁতারও আছে যে বাংলা চ্যানেল সাঁতরিয়েছে একাধিক, এবং এর সাথে যমুনা নদী 2-3 বার সাঁতরিয়েছে, তারাও আছে। কিন্তু একদম নবীন হিসেবে যদি বলতে যাই যে সাঁতরানোর মানে প্রস্তুতি ছাড়া, সেটা একমাত্র আমি। তো তারা আমাকে প্রচণ্ড সহযোগিতা করেছে। আমি যদি এখন বলতে যাই যে এভারেস্টে যেমন আমাদের শেরপা গাইড থাকে, আমাদের সাথে পাশে থাকে, তো নদীতে সাঁতরানোর সময় আমার এই বন্ধুগুলো ছিল, এবং প্রত্যেকটা বন্ধু আমার চারপাশে আমাকে সার্কেল করে তারা চারপাশে ছিল, আমাকে কখনোই আলাদা হতে দেয়নি, যে আমি তাদের মাঝখানে ছিলাম এবং তারা চারপাশে আমাকে ঘেরাও করে সাঁতার কেটে নিয়ে গেছে। তো এই যে বিষয়টা ছিল, আমি তাদের প্রতি খুবই কৃতজ্ঞ যে তারা পাশে ছিল বলেই হয়তো আমি পেরেছিলাম। আপনি শেরপার কথা বলছিলেন, এইবার আপনার যিনি শেরপা ছিলেন তাশি গেলজেন, আপনিও একটা ওয়ার্ল্ড রেকর্ড করলেন, তিনিও করেছেন, 15 দিনে 4 বার এভারেস্ট সাবমিট করেছেন। তার গল্প একটু শুনতে চাচ্ছিলাম, এবং আসার পথে দেখলাম যে আপনারা তার গ্রামেও বোধহয় থাকলেন। তাশি গেলজেন ও শুধুমাত্র শেরপা গাইড আমার ছিল না, ও আমার একজন বন্ধু এবং ভাই। আমরা একসাথে দীর্ঘদিন যাবত আমাদের বন্ধুত্ব। আচ্ছা, আমরা আরও 2 বছর আগেই আমরা দুজন প্ল্যান করেছিলাম আমাদের ইয়েতে, আমরা যখন হিমালয় হাঁটছি তখন প্ল্যান করছিলাম যে আমরা, এটা কি আপনার গ্রেট হিমালয়ান ট্রেকের সময়? হ্যাঁ, গ্রেট হিমালয় ট্রেকের সময় আমরা প্ল্যান। আচ্ছা, সেই গল্পটাও একটু শুনবো। আচ্ছা, আগে এটা শুনে নেই। তো তখনই আমরা প্ল্যান করেছিলাম যে আমরা এমন একটা এভারেস্ট অভিযান করব দুজনে মিলে একসাথে, যেটা একটা ওয়ার্ল্ড রেকর্ড হবে। কি রেকর্ড হতে পারে সেটা আমরা তখন খুঁজতে শুরু করলাম। তো তখন আমাদের প্ল্যান হয় যে, তখন ওর প্ল্যান ছিল যে ও আমার সাথে হাঁটবে সমুদ্র সমতল থেকে, এটাই প্ল্যান ছিল। তো হঠাৎ করে একবার আমাকে বলে, শাকিল আমি ওটা করবো না, তুমি ওটা করো, সাথে আমি আরেকটা নতুন কিছু করি। নতুন কি করবো? সে বললো যে আমি একই সিজনে আমি 4 বার এভারেস্ট ক্লাইম্ব করব। তো ও টার্গেট নিয়েছিল যে 20 দিনের মধ্যে 4 বার এভারেস্ট ক্লাইম্ব করবে, কিন্তু সে 14 দিন 10 ঘন্টা 11 মিনিটে 4 বার এভারেস্ট ক্লাইম্ব করে, যেটা অতি মানবীয় একটা কাজ করেছে। মানে এইটা এভারেস্ট আরোহণের 72 বছর হয়ে গেল। এই 72 বছরের মধ্যে মানে এই রেকর্ডটা ছিল সব থেকে ইউনিক একটা রেকর্ড ছিল গ্যালজেনের, যে রেকর্ডটা হলো। এবং আমি খুবই গর্বিত যে আমি ওর এই রেকর্ডের অংশ আমি। এবং মজার বিষয় হলো আমি যে অভিযানটা করলাম এটাও একটা রেকর্ড মার্ক একটা অভিযান, এবং এই অভিযানটাও ও আমার সাথে ছিল। তো আমাদের দুইজনের অভিযানটাই মানে একে অপরের পরিপূরক। আমরা তাশি গেলজেনের কয়তমবার সামিটের সময় আপনি তার সাথে পুশ করলেন? তাশি গেলজেন ও প্রথম যখন রুপ ফিক্সিং যে টিম, তাদের সাথে প্রথম সামিট করে 9ই মে। আচ্ছা, তারপরে 14ই মেতে ও দ্বিতীয়বার সামিট করে। তৃতীয়বার আমি এবং গেলজেন 19শে মে আমরা সামিট করি, এবং 23শে মে ওর চতুর্থবারের মধ্যে সামিট করে। আপনি কি তখন বেস ক্যাম্পে নাকি আরো নেমে গেছেন? না, তখন আমি বেস ক্যাম্প থেকে ওর গ্রামে চলে এসেছি। আচ্ছা, ফোর্টসে। হ্যাঁ, যখন আমি নেমে এলাম আমাকে রেখে ও উপরে চলে গেল। সে আমাকে বললো যে, শাকিল তুমি এখানে থাকবা নাকি তুমি নিচে চলে যাবা? তো আমি বললাম যে আমি যদি বেস ক্যাম্পে থাকি এই উচ্চতায় তো আমার শরীর রিকভারি করবে না। তখন আমার ফ্রস্ট বাইটের যে প্রাথমিক স্তরটা, আমার হাতের আঙ্গুলগুলো কালো হয়ে আছে, যেহেতু আমি উপরে ওয়েদার খারাপ ছিল, সে সময় আমার গ্লাভস খুলতে হয়েছিল, আমার হাতে ফ্রস্ট বাইটের ফার্স্ট স্টেজে চলে আসে, এবং আমার চোখে স্নো ব্লাইন্ডের একটা ফার্স্ট স্টেজ থাকে। আমি চোখে তখন ঝাপসা দেখছি, কিছু দেখছি না, হালকা হালকা দেখছি, প্রচণ্ড জ্বালাপোড়া করছে।
সে সময় আমার মনে হলো যে এইগুলো ভালো দ্রুত ভালো করতে হলে আমাকে মানে 4000 মিটারের নিচে নেমে যেতে হবে। তো গ্যালজিন আমাকে বললো তাহলে তুমি আমার গ্রামে চলে যাও, গ্রামে গিয়ে আমার বাড়িতে গিয়ে তুমি ওখানে থাকো, খাও, রেস্ট করো, আমি জাস্ট একটু সাবমিট করে ফিরে আসতেছি। তো ওর কথাটা শুনে এমন মনে হচ্ছিল যে সে তুমি আমার বাড়িতে গিয়ে বসো, আমি ওই পাশের গলি থেকে 1 কাপ চা খেয়ে আসি। তো এরকম একটা বিষয় ছিল। গ্যালজিনের শেষের এটা ছিল এরকমভাবে যে ক্যাম্প 2 থেকে ডিরেক্ট সামিট পুশ করেছিল। আচ্ছা, এইটা ছিল আরো চ্যালেঞ্জিং, যে লাস্টের বার ওর এমনি শরীরটা তো দুর্বল, স্বাভাবিক। ক্যাম্প 2 থেকে ডিরেক্ট সামিট পুশ করে সে ভোর রাত 3:11 চূড়ায় উঠেছে, মানে 23 তারিখে চূড়ায় উঠে সে আবার নেমে এসে ডিরেক্ট ক্যাম্প 2-তে, মানে ক্যাম্প 2 থেকে সামিট পুশ করে ক্যাম্প 3 তার দাঁড়ায়নি, ক্যাম্প 4-এ গিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা রেস্ট করেছে, রেস্ট করে সামিট পুশে চলে গেছে, একদম চূড়ায় চলে গেছে। রাত 3:11 সামিট করে ডিরেক্ট ক্যাম্প 2-তে আবার নেমে এসেছে। এই যে অতি মানবীয় একটা কাজ করেছে, এইটা মানে অবিশ্বাস্য ছিল। কামিরিতা শেরপাকে বলা হয় যে এভারেস্ট ম্যান, তারও তো বোধহয় 2 বারের বেশি এক সিজনে নেই সম্ভবত। হ্যাঁ, নেই। সেটাই। আপনার গ্রেট হিমালয়ান ট্রেকের কথা বলছিলেন, তো সেইটার অভিজ্ঞতাটা জানতে যাচ্ছিলাম। জানলাম যে মানে পুরো ওয়ার্ল্ডেই তো খুব বেশি মানুষ এই ট্রেকটি করেনি। এই ট্রেকটা সম্পর্কে মানে সাধারণ মানুষ কিভাবে বুঝবে যে এই ট্রেকটা কোত্থেকে কিভাবে শুরু হয়, কোন পর্যন্ত গিয়েছে, অভিজ্ঞতা কেমন ছিল? গ্রেট হিমালয় ট্রেলটা ছিল এটা অন্যরকম একটা অভিজ্ঞতা। আচ্ছা। আমাকে যদি এখনো বলা হয় যে এভারেস্ট ক্লাইম্ব করা এবং গ্রেট হিমালয় ট্রেল করা, যে কোনটাকে তুমি এগিয়ে রাখবে, আমি অবশ্যই গ্রেট হিমালয় ট্রেলকে এগিয়ে রাখবো। কি কারণে? কারণ হলো এভারেস্ট অভিযানে আমি গাইড পেয়েছি, আমি ক্যাম্প পেয়েছি, যে তাঁবুগুলো করা ছিল, আমি খাবারের জন্য বেস ক্যাম্পে, ক্যাম্প 2-তে, ক্যাম্প 1-এ আমি খাবার রেডি পেয়েছি, যে সেখানে খাবার পাচ্ছি, এবং আমি খাবারগুলো বেস ক্যাম্প থেকে আমি ড্রাই ফ্রুট নিয়ে চূড়ায় গিয়ে আবার ফিরে এসেছি। সেটা আমার 5 দিন ছিল যে উপরে গিয়ে ফিরে আসা। কিন্তু গ্রেট হিমালয় ট্রেলে আমাকে সব কিছু করতে হয়েছে, আমাকে তাঁবু ক্যারি করতে হয়েছে, আমার সাথে কোনো গাইড ছিল না, কোনো সাপোর্টিং টিম। প্রতিদিন কি পরিমাণ ক্যারি করেছেন ওয়েট? প্রতিদিন কি পরিমাণ এরকম না, সব তো একসাথে ক্যারি করতে হয়েছে। মানে কত কেজির মতন হবে? তো সব মিলিয়ে 18-20 কিলোর মতো ওজনের ব্যাগটা ক্যারি সবসময় নিয়ে, কারণ সবকিছুই ওটার মধ্যে আমার রান্না করার জিনিসপত্র, স্টোভ থেকে শুরু করে কেরোসিন, তাঁবু সব কিছু ওটার মধ্যে, কিছু ড্রাই খাবার। এবং এমনও হয়েছে 15-20 দিন আমি কোনো গ্রাম পাইনি, মানুষ পাইনি, সে সময় আমাকে জঙ্গল থেকে খাবার সংগ্রহ করতে হয়েছে। এমনও হয়েছে যে আমি প্রতিদিন একটা করে রুটি 10 দিন থাকবো, কোনো গ্রাম পাবো না, একটা গ্রাম থেকে 10টা রুটি নিয়েছি, প্রতিদিন একটা করে রুটি খাচ্ছি, এবং রাতের বেলায় হয়তো মাশরুম খাচ্ছি জঙ্গল থেকে সংগ্রহ করে। এই যে রুটিগুলো শুকিয়ে শক্ত হয়ে কাটনি হয়ে গেছে, সেগুলো আবার সেই ঝিরির পানিতে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছি। হ্যাঁ, এবং আমি জানি না কোথায় যাচ্ছি, কোন দিকে যাচ্ছি। এই প্রতিদিন পথ হারানো এবং পথ খুঁজে পাওয়া, মানে হয় না যে পথ হারিয়ে পথ খুঁজে পাওয়ার আনন্দটা যে কেমন, কতটা আনন্দের, সেটাও বুঝতে পেরেছি। এবং হিমালয়টাকে আমি একদম নিজের মতো করে দেখার সুযোগ পেয়েছি, যে হিমালয়ের ভেতর গভীর, যেখান দিয়ে মানুষজন, কোনো ট্রেকার নেই, কোনো অ্যাডভেঞ্চার, কোনো মানুষজন নেই, নেপাল তিব্বত বর্ডার দিয়ে, সেই ইয়েতে আমি 109 দিন ছিলাম ওই সময়টাতে। কিন্তু রেস্ট্রিক্টেড এরিয়াগুলোতে আমাকে বাধ্যতামূলক গাইড নিতে হয়েছিল, সেটা বাধ্যতামূলক নিতে হয়, শুধু সেই জায়গাগুলো ছাড়া কিন্তু আমাকে একা থাকতে হয়েছে। এই যে 109 দিন 1700 কিলোমিটার পথ আমি পায়ে হেঁটেছিলাম হিমালয়ের ভেতর দিয়ে, সেটা আরও বেশি চ্যালেঞ্জিং ছিল। এবং সেটা করার পরে তখন মনে হলো, আমি যেহেতু গ্রেট হিমালয় ট্রেল অভিযানটা করতে পেরেছি, তাহলে সি টু সামিট এটা আমার জন্য আরও সহজ। কারণ হলো বেশিরভাগ পথটাই সমতল, মানে 1000 কিলোমিটার তো 1000 কিলোমিটার তো সমতল বাংলাদেশের অংশটা, তারপর ইন্ডিয়া, তারপর নেপাল, এবং আস্তে আস্তে যে কিছুটা নেপালের অংশটাতে যাব, এবং গ্রেট হিমালয় ট্রেলের মধ্যে ওইখানে কিছুটা পথ আমার হাঁটা ছিল পূর্বে, তো সেই পথটা আমার কিছুটা চেনা ছিল। এবং বেস ক্যাম্প পর্যন্ত আমি মানুষজন পাচ্ছি ওই গ্রেট হিমালয়ের মতো। তো আর এরকম নয় যে একদম নিঃসঙ্গ, মানে ব্যারেল, জঙ্গল, মাউন্টেন এর ইটা ছিল না। এই একা সময় কাটতো কিভাবে? নিঃসঙ্গ সময়গুলো খুবই কঠিন ছিল, মানে এতটাই বিভৎস ছিল, মাঝে মাঝে মনে হতো যে আর হতে পারবো না, কিন্তু হয়তো পেছনে ফেরার সুযোগ নেই, কারণ যে পথটা পেয়ে এসেছি সেখানে তো আর ফিরে যাওয়ার সময় নেই, সুযোগ নেই, এবং সামনে কি আছে জানি না। মাঝে মাঝে মনে হয়েছে যে সুইসাইড করে ফেলি, এরকমও মনে হয়েছে। এবং গ্রেট হিমালয় করতে এসে অসংখ্য মানুষ সুইসাইড করেছে, তার রেকর্ড আছে। আপনি কি অ্যাচিভ করতে চেয়েছিলেন এই ট্রেকটা দিয়ে?
আমি নিজেকে খুঁজে পাবার। হ্যাঁ এই করতে চেয়েছিলাম। কারণ হলো ওই যে প্রতিদিন যে নিজেকে খুঁজে খুঁজে ফিরতেছি, যে এই যে নিজের সাথে লড়াই করছি, নিজের মানসিকতার সাথে লড়াই করছি, প্রকৃতির সাথে লড়াই করছি, লড়াই করে টিকে থাকছি। এই টিকে থাকাটা তো আমার পুরো লাইফটাকেও তো এই টিকে থাকছি আমরা এইভাবেই। আমার প্রতিটা মানুষই তো লড়াই করছি কোনো না কোনোভাবে। আপনার কাছে প্রতিটা অভিযানের পর মনে হয় না যে আই এম এ ডিফারেন্ট পারসন? হ্যাঁ, আমি হিমালয় যখন যাই এবং হিমালয় থেকে যখন ফিরে আসি তখন আমি পুরোপুরি নতুন একজন মানুষ হয়ে ফিরে আসি, এবং আমি সেই মানসিকতা ধরে রাখার চেষ্টা করি। আমি জানি না কতটুকু পারি, কারণ বিভিন্ন আমরা পরিবেশ হয়তো আমাদেরকে অতটা থাকতে দেয় না বিভিন্ন কারণে, কিন্তু চেষ্টা করি যে হিমালয় থেকে অনেক কিছু শিখতে পেরেছি। হিমালয় থেকে এইটুকু শিখতে পেরেছি যে আমি খুবই ক্ষুদ্র, অহংকার করার কিছু নেই আমার মধ্যে, এবং অল্পতে খুশি থাকা, মানে খুব বেশি এক্সপেকটেশন না রাখাটা। হিমালয়তে এইটুকু শিখছি যে আমার আর কারোর প্রতি কোনো নেই, যা আপনি আমার প্রতি, আপনি আমাকে আজকে এখন এনে বসে গল্প করছি খুব ভালো লাগছে, কালকে যদি আমাকে দেখে মুখ ফিরে চলে যান, একবারও আমি আফসোস করব না যে ভাই কেন আমার দিকে মুখ ফিরে চলে গেল। কারণ ওইটুকু আমার এইটুকু শিখেছি যে প্রতিটা মানুষের আলাদা আলাদা জগৎ আছে। এক্স্যাক্টলি। তো সেই জগৎ থেকে আমারও তেমনই আছে। খুব বেশি এক্সপেকটেশন করার কিছু না, একজন মানুষ বেঁচে থাকার জন্য খুব বেশি কিছু প্রয়োজন হয় না, সেটা শিখেছি হিমালয় থেকে। অনেকেই বলেন যে, আসলে অনেকেই বলেন মানে কি, আপনি যে গিয়ারগুলি ব্যবহার করছেন এগুলো ভেরি এক্সপেন্সিভ। মানে আমি যখন বেস ক্যাম্প ট্রেকে গেলাম, আমারই এত জিনিস কিনতে হলো, আমার কাছে মনে হলো এত টাকা পয়সা কোত্থেকে আসবে। একটা সময় মনে হলো লাখ লাখ টাকা খরচ করে আমি পাহাড় পর্বতে হাঁটতেছি কেন। তো মানুষজন একটু জানতে চায় যে টাকার সংস্থান কিভাবে হয়, বা অনেকে মনে করে যে আমার তো টাকা নেই, আমি তো পারবো না পাহাড় পর্বতে যেতে। তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন যে আপনার লাইফের যে এত স্ট্রাগল কিভাবে সংস্থান হয়েছে? আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমি যদি একটা স্বপ্ন দেখি এবং স্বপ্নটাকে যদি আমি পূরণ করার জন্য লেগে থাকি, তার প্রতি যদি আমি পুরো ডেডিকেশনটা সেটার প্রতি দেই, সেটা আটকে থাকে না। কারণ এভারেস্ট জয় করার থেকে কঠিন ছিল তার জন্য পৃষ্ঠপোষকতা সংগ্রহ করা। আমি এখনো অবধি পর্যন্ত আমি লোনে আছি। তো যাই হোক, এটা আটকে থাকে না। মানুষ হয় না যে অনেক মানুষ আছে ভালো, যারা এগিয়ে আসে। আমি অনেক ভালো মানুষ পেয়েছি, অনেক যারা খুব সহজেই এই আমার অভিযানটাকে তাদের নিজের বলে মনে করেছে, তারা পাশে দাঁড়িয়েছে। এবং আমাদের যে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো আছে তাদের সহযোগিতা ছিল। যেমন আমার এই অভিযানে, এভারেস্ট অভিযানে প্রাণ ছিল আমার এই অভিযানে। আমি দেখলাম আপনি একটা টুথব্রাশের অ্যাড করে ফেলেছেন। হ্যাঁ, সিস্টেম আর টুথব্রাশ, একটা জাপানি ব্র্যান্ড, তারা পৃষ্ঠপোষকতায় ছিল। নেপালের একটা প্রতিষ্ঠান ছিল মাকালু ট্রেডার্স, তারা আমার সমস্ত ইকুইপমেন্টস এবং গিয়ার স্পন্সর করেছে, নেপালি একটা প্রতিষ্ঠান। তার মানে ইচ্ছা থাকলে আসলে উপায়। হ্যাঁ, ইউএনডিপি একটা বড় সাপোর্ট ছিল পুরোটা অভিযানে, এবং অসংখ্য মানুষের এখানে কন্ট্রিবিউশন ছিল। যেমন আমি 100 টাকা থেকে শুরু করে 5 লাখ টাকা পর্যন্ত আমি ক্রাউড ফান্ডিংয়ে পেয়েছি, যে ব্যক্তি সহযোগিতা পেয়েছি। তো এই মানুষগুলো তারা নিজেরা বিশ্বাস করেছিল যে শাকিল এটা পারবে, আমরা তাকে সহযোগিতা করি। আপনার একটু পুরনো গল্প জানতে যাচ্ছিলাম। আপনার লেখার থেকেই জানতে পারলাম যে এক সময় পাইকারি মাছের আড়তে কাজ করেছেন, ভার্সিটিতে প্রেজেন্টেশন দিতে গিয়েছেন ভাড়া করা শার্ট জুতা পরে, সুপার শপে কাজ করা হয়েছে। ওই সময়ের দিনগুলি কেমন ছিল? এবং লিখেছেন যে টাকা খরচ হবে বলে বন্ধুদের সাথে আড্ডা দিতাম না। সেখান থেকে এখন আপনার নিশ্চয়ই অনেক বন্ধু হয়েছে। এই যাত্রাপথটা কেমন ছিল? এই যাত্রাপথটাকে আমি, অনেকেই হয়তো বা বলবে যে এটা অনেক স্ট্রাগল ছিল, কিন্তু এটা স্ট্রাগল বলার ভুল হবে। এইটা ছিল আমার, মানে আজকের দিনে এসে পৌঁছানোর একটা সিঁড়ি, প্রতিটা সিঁড়ির এক একটা ধাপ ছিল। আমি যখন কলেজে পড়ি তখন আমি এক ইলেকট্রিশিয়ানের সহযোগী হিসেবে কাজ করেছি। তখন সেই কাজগুলো ভালো ছিল। এরপরে যখন ঢাকায় চলে আসি, ঢাকায় আসার পরে বিভিন্ন সময় সুপার শপে কাজ করেছি। সুপার শপের সেখানে হ্যাঁ মাছ কাটার কাজ করেছি। সেখান থেকে যেহেতু আমি গ্রামে বড় হয়েছি, আমি মাছ কাটতে পারতাম ভালো, আমার মার কাছ থেকে শেখা। তো সেটা আমার কাজের দিয়েছিল। তো তারপরে
করছিলাম রং মিস্ত্রির সহকারী হিসেবে। হ্যাঁ, রং মিস্ত্রি সহকারী হিসেবে কাজ করেছিলাম। তো এই কাজগুলো করতে হয়েছে, কারণ যেহেতু আমি ঢাকায় থাকতে হয়েছে। আমি পড়াশোনা করার ক্ষেত্রে আমার বাবা যে অর্থ দিতেন সেটা দিয়ে আমার কলেজের খরচটা হতো, কিন্তু আমি নিজের জন্য যে খরচগুলো সেগুলো চেষ্টা করতাম যে এইভাবে করার। আমি আবার থিয়েটারে তখন কাজ করি, তো সব কিছু নিয়ে চেষ্টা করতাম যে বন্ধুদের যখন দেখতাম যে বন্ধুরা আড্ডা দিচ্ছে, অমুক জায়গায় আড্ডা দিচ্ছে, তমুক জায়গায় আড্ডা দিচ্ছে, সবাই মিলে, তো আমি তখন এড়িয়ে যেতাম। তো ওরা আমাকে যখন আড্ডায় ডাকতো তখন কোনো না কোনো বাহানায় সেখান থেকে বেরিয়ে আসতে হতো। কারণ হলো আড্ডায় বসলে তো খরচ করতে হয়, তা আমার তো খরচ করার সে সামর্থ্য ছিল না। তো যে কারণে বন্ধুদের সাথে আড্ডা হতো না, বন্ধুরা থেকে দূরেই থাকতো সবসময়। আমি ক্লাস করতে পারতাম না নিয়মিত, যে কারণেই প্রতিটা একটা সেমিস্টারে যদি 12টা ক্লাস হতো তার মধ্যে হয়তো 2টা ক্লাস আমি করেছি, বাকিগুলো করতে পারিনি। যে কারণে ক্লাসেও অনেক কথা শুনতে হয়েছে শিক্ষকদের। এমনও হয়েছে আমাকে পরীক্ষায় বসতে দেয়নি, আমাকে পরীক্ষার হল থেকে বের করে দিয়েছে শুধুমাত্র ক্লাস করতে পারিনি বলে, এমনও হয়েছে। তো এই বিষয়গুলো আমার কাছে এখন খুব মনে হয় যে হ্যাঁ, তখন একটা সময় ছিল আর এখন একটা সময় এসছে। তো অনেক লড়াই করতে হয়েছে। আমি লিফলেট বিলি করেছি তখন। এখন যেমন আমি করি যে হ্যাঁ, দেয়ালে দেয়ালে এত পোস্টার লাগাচ্ছে, এগুলো নিয়ে আমার খুব কষ্ট হয়, কিন্তু তখন সেই পোস্টারগুলো আমি লাগিয়েছি, টাকার বিনিময়ে করেছি। তো এইগুলো করতে হয়েছে, আর হয় না, কিছু একটা তো করতে হবে সেই জন্যই করেছিলাম আর কি, মানে কাজ করা আর কি। আবার এমনও হয়েছে যে আমি যেমন আমার একটা মজার বিষয়, এটা একটু বলার লোভটা সামলাতে পারছি না। আমি যখন প্রশিক্ষণ নিতে যাই পর্বত আরোহণের উপরে, তো আমার জুতা ছিল না, কেট ছিল না যে জুতা পরে আমি যাব। তো তখন আমি ঢাকা শহরের ফুটওভার ব্রিজের নিচে এখন কিন্তু অনেক জায়গায় সেকেন্ড হ্যান্ড জুতা পাওয়া যায়, একটু কিছু ছেঁড়া থাকে, কিছু ভালো থাকে। তো সেখান থেকে বেছে বেছে আমি একজোড়া জুতা কিনেছিলাম। সেই জুতা পরে আমি আমার পর্বত আরোহণের মৌলিক প্রশিক্ষণ করে আসি। আর যেটা বলছিলেন যে প্রেজেন্টেশন দিতে গিয়েছিলাম, কারণ প্রেজেন্টেশন দিতে হলে তো ফর্মাল ড্রেস পরতে হয়, সাদা শার্ট, ফর্মাল প্যান্ট পরতে হয়, কালো প্যান্ট পরতে হয়েছিল, শু পরতে হয়েছিল, সেগুলো আমার ছিল না। তো আমি একটা টাই, এগুলো সবই একটা আমার পাশে, আমি যে মেসে থাকতাম সেই মেসের এক ভাই ছিল, আনোয়ার করে নাম, তার একটা লন্ড্রি ছিল, তো তার কাছ থেকে সেগুলো নিয়েছিলাম আর কি। আর আমার রুমমেটের ছিল, তার একজোড়া জুতা ছিল, তো সেইগুলো পরে গিয়েছিলাম প্রেজেন্টেশন দিতে। তো সেটা নিয়ে একবার লিখেছিলাম, তো সেই লেখাটাই হয়তো আপনারা দেখেছিলেন আর কি হয়তো। জীবনের এই পর্যায়ে এসে মনে হয় না যে মানুষের অবহেলায় কি যায় আসে, আর অসংখ্য মানুষের ভালোবাসা থাকে সাথে? না, অবহেলা, হ্যাঁ অবহেলা এরকমও হয়েছে যে মানে পাহাড় পর্বতে যে মনে হয়েছে না যে এইসব অবহেলাগুলি আসলে তুচ্ছ, মানে এগুলো জয় করার সামর্থ্য আমার আছে? হ্যাঁ, এখন তো সেটাই মনে হয়। এখন তো মনে হয় যে সেগুলো তার কোনো কিছু ছিল, সেগুলো তো একটা জীবনের একটা অংশ ছিল, কিন্তু সে সময়গুলোতে অনেকটাই কষ্ট হতো। যে এমনও হয়েছে যে মানে আমি লাঞ্চ করব, পকেটে টাকা নেই, তখন খুঁজে দেখতাম যে আশেপাশে কোন বড় ভাইয়ের অফিস আছে। হ্যাঁ, হয়তো কারণ বাজারে আছি, তখন কোন বড় ভাইয়ের ওই আশেপাশে কোনো অফিস আছে, গিয়ে তার সাথে দেখা করতাম। তো দেখা করতে গেলে সে লাঞ্চ করাতো। তো এরকমও হয়েছে, এবং অনেক সময় হয়েছে যে হ্যাঁ গিয়েছি কিন্তু হয়তো বা না খেয়ে আবার ফিরে আসতে হয়েছে। এমন হয়েছে যে একটা সিঙ্গারা খেয়ে দিন কাটাতে হয়েছে। তো সেই সময়গুলো ছিল, মানে যখন আমি কলেজে পড়েছিলাম সেই সময়গুলো আমার জন্য বেশি চ্যালেঞ্জিং ছিল। এই যে যেটা বলেন যে চ্যালেঞ্জের জায়গাগুলো। এবং যখন এভারেস্ট চূড়ে উঠেছেন তখন নিশ্চয়ই এই সব কিছু একসাথে মনে পড়েছিল? মনে পড়েছে, এগুলো আমি ভুলতে চাই না, এই পেছনের গল্পগুলো আমি ভুলতে চাই না এগুলো। কারণ আমি বলছি, কারণ আমিও তখন রিলেট করতে পারছিলাম অনেক কিছু। হ্যাঁ শাকিল ভাই, আমরা কথা বলতে বলতে বেশ কিছুটা আসলে বোধহয় ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। আমি আর ওইদিকে যেতে চাই না। ঈদের সময় আমরা চাই একটু আনন্দের মাধ্যমে আমাদের আলোচনাটা শেষ করতে। তো মাউন্টেনিয়ারদের ক্ষেত্রে দেখি কেউই বিয়ে করতে চান না। বাবর আলীকে জিজ্ঞেস করলে তিনি লজ্জা পান। মোহিত ভাই জানেন না কবে করবেন। আপনার ভবিষ্যৎ প্ল্যান কি? এটা কঠিন প্রশ্ন।
এটা আমার জন্য কঠিন। তো এটা ভবিষ্যৎকে আমি বলতে পারছি না। মানে ইচ্ছা আছে করার? আহ, সেটা তো উপরওয়ালা জানে। আমরা তো একটা জিনিস সবসময় না, বিশ্বাস করি। উপরওয়ালা তো ব্যবস্থা করবেন, নিজেরও তো ইচ্ছা থাকতে হয়। না, আমি এটা নিয়ে আমার মজার একটা ইয়ে আছে যে আমার যখন হয় না আত্মীয় স্বজন, তারা তো সবাই এটা নিয়ে কথা বলে। তো তারা যখনই বলে এটা নিয়ে, তখন আমি একটা কথা বলি যে তো তারা তো বিশ্বাস করে, তারা তো বলে যে জন্ম মৃত্যু বিয়ে তিনটা নাকি উপরওয়ালার হাতে। তো জন্ম যখন হয়েছে আমার, সেটা তো আমি ইচ্ছে করে হয়নি, আমি জানতাম না কোথায় হবে কখন হবে, সেটা তো উপরওয়ালাই দিয়েছে। আর মৃত্যুটা কখন হবে সেটাও তো আমি জানি না, কোথায় হবে সেটাও জানি না। তাহলে বিয়েটা নিয়ে আমার মাথা ব্যথা, আমি চিন্তা করবো কেন? তো সেটা উপরওয়ালা যখন হবে তখন হুট করে হয়ে যাবে। তো বিয়ে যদি হওয়ার হয় সেটা হুট করে হবে, ওটা উপরওয়ালা যখন যদি লিখে থাকে। আর যদি না হওয়ার হয় তাহলে তো এরকম দেখা যাবে। না, নিশ্চয়ই ওই পিছুটান রেখে আর পর্বতে যাওয়া হয় না। মানে আমারই এভারেস্টে যাওয়ার সময় মনে হলো যে বিয়েটা না করলে বোধহয় ভালো হতো, আরো কিছু অভিযানে যাওয়া যেত। মানে পাহাড়ে একবার গেলে কেন জানি ফেরত আসার পরে খুব মন খারাপ হয়। এটা কি কখনো বের করতে পেরেছেন কি না, কারণে? আমার কাছে এই জিনিসটা আমি একটু অন্যভাবে দেখি। জি। এটা অনেকেই বলে যে বিয়ে করলে হয়তো বা পিছুটান থাকবেই থাকবে। তো পৃথিবীর কিন্তু ম্যাক্সিমাম পর্বতারোহী কিন্তু বিবাহিত। পৃথিবীর যত বিখ্যাত বিখ্যাত পর্বতারোহী আছে সবাই বিবাহিত। আমি যতগুলো পেয়েছি, খুব অল্প সংখ্যক পর্বতারোহী আছে যারা অবিবাহিত। তার মধ্যে বেশিরভাগই আমাদের বাংলাদেশি। অথচ বাংলাদেশে কিন্তু ছেলের চেয়ে মেয়ের অনুপাত বেশি। তো আমরা, হ্যাঁ, যাই হোক, সেই জায়গা থেকে আমি এটাকেই করি যে না, বিয়েটা বড় কোনো বিষয় এই প্রতিবন্ধকতা না। কারণ যে মানুষটা হবে তার সাথে যদি বোঝানো সম্ভব হয়। কারণ আমি আমার বন্ধুদেরই দেখি, যেমন গ্যালজেন, সে বিবাহিত। আচ্ছা। এবং না, নেপালিসরা অবশ্য একটু আগেই বিয়ে করে হ্যাঁ, ফেলে। ওরা আগেই বিয়ে করে ফেলে। এবং নেপালি যত শেরপা আছে যারা আছে ওরা কিন্তু সবাই বিবাহিত। তা ওরা যদি বিয়ে করে পাহাড়ে যেতে পারে প্রতি বছর, আমরা কেন যেতে পারবো না? আমার কাছে ওই জায়গাটা কিন্তু, হ্যাঁ, একটু সাপোর্ট প্রয়োজন। যে মানুষটা থাকবে সেই মানুষটা সাপোর্ট প্রয়োজন। এখন সেই মানুষটা যদি সাপোর্ট না দিয়ে বলে যে তুমি কোনটা বেছে নিবা, আমাকে বেছে নিবা না মানে পর্বত সেটা বেছে হওয়ার নিবা? সম্ভাবনা বেশি মনে হয়। হ্যাঁ, সেটা আমাদের প্রেক্ষিতে একটু বেশি। কারণ এই জায়গাটা, এটা নিয়ে মজার একটা বিষয় আছে যে এড বিশ্বার্স নামে একজন বিখ্যাত পর্বতারোহী আছে, হয়তো তার বই পড়েছেন। তো সে 14টা 8,000 মিটার করেছে উইদাউট অক্সিজেন, এবং সে পৃথিবীর একজন লেজেন্ডারি পর্বতারোহী। মানে সে যতবার সম্পর্ক হতো, অভিযানে যেত, ফিরে এসে তার সাথে এসে দেখি তার সাথে সম্পর্ক নেই, মানে সে নাই হয়ে গেছে। মানে মাঝে মাঝে এরকম হতো যে তুমি হয় পর্বত বেছে নাও না আমাকে বেছে নাও। কিন্তু পরবর্তীতে সে যে বিয়ে করেছিল, তার ওয়াইফ, সে তাকে সাপোর্ট করেছে প্রচণ্ড পরিমাণের, এবং পরবর্তীতে সে নিয়মিত অভিযান করতে পেরেছে। তো হ্যাঁ, এরকম হতে পারে। শেষ একটা ব্যাপার জানতে চাচ্ছিলাম, মানে পরবর্তীতে কি অভিযানের পরিকল্পনা করেছেন, এবং একটু আগে জিজ্ঞাসা করছিলাম এই যে আপনারও নিশ্চয়ই হয়েছে যে মানে পাহাড়ে একটা সময় মনে হয় যে আর কিভাবে থাকবো, আর তো শরীর টানে না, ফেরত আসার পরে মনে হয় কবে আবার যাব। এটার কি কোনো ব্যাখ্যা বের করতে পেরেছেন আপনি যে কেন এরকম পাহাড় টানে? পাহাড় টানে, পাহাড়ের একটা ডাক আছে, যে ডাকটা আমরা শুনতে পাই না কানে, কিন্তু সেটা অন্তরাত্মা শুনতে পায়। যে কারণে আমরা ছুটে যাই বারবার। আপনি একবার পাহাড় থেকে এসেছেন, আপনার আমার মনে হয় না যে আপনি এরপরে হাজারবার মনে হয়েছে আবার কবে যাব কবে যাব, এটা মনে হয়। তো সেটা আমাদের ক্ষেত্রেও, যে আমার কাছে মনে হয় যে পাহাড়ের একবার যদি কেউ গিয়ে থাকে, তার জীবন শেষ। সে তার পাহাড়ের ডাক আর ফেরাতে পারবে না। সে প্রতি বছর হোক বা যখনই হোক, তাকে ওই পাহাড়ের দিকে যাওয়ার জন্য মনটা সবসময় কাঁদবে। আর আমরা যখন অভিযান করি, আর আমাদেরটা একটু বেশি করে, কারণ হলো আমরা তো একদম সেই দুর্গম জায়গাতে যাই, মানে একদম চূড়ায় গিয়ে চূড়ান্ত মুহূর্ত গিয়ে গুলো দেখে আসি। তো সেগুলো আমাদেরকে আরো বেশি আকৃষ্ট করে। আমি যতবার অভিযানে গিয়েছি, অনেকবার এতবার হয়েছে যে মৃত্যু খুব কাছ থেকে দেখে ফিরে এলাম, তখন মনে হলো যে ধ্যাত আমি আর অভিযানেই আসবো না। কিন্তু যখন আবার ওখান থেকে নেমে আসি, পেছন থেকে ফিরে থাকে আবার কবে আসবো, এটা শুরু থাকে। তো এটা আমাদের ক্ষেত্রে, এটা বিশেষ করে আমার ক্ষেত্রে তো আরো বেশি। আমি তো সবসময় আমার মনটা সবসময় হিমালয়ে পড়ে থাকে। মুহিত ভাই বলে যে আমার মনটা পড়ে থাকে সারাক্ষণ হিমালয়। পরে কোন অভিযানে যাবেন, কোনো কি ঠিক করেছেন নাকি? এই 14টা যে 8,000ই পর্বত আছে সব জয় করার ইচ্ছা আছে নাকি? মানে তা তো নিশ্চয়ই আছে। এখন আমার ইচ্ছে হলো আমি পর্বত আরোহণ এই স্পোর্টসের সাথেই থাকতে চাই। আমি প্রতি মুহূর্তে সবসময় অভিযানের মধ্যেই থাকতে চাই, এবং বাংলাদেশের পতাকাটা পৃথিবীর দুর্গমতম যে
চূড়াগুলো আছে সবখানে ওরা সেইগুলোতে আমি বাংলাদেশের পতাকাটা তুলে ধরতে চাই। আর এর পাশাপাশি আমি চাই যে তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে, যে তারা যেন নেগেটিভ অ্যাডভেঞ্চারটাকে ছেড়ে পজিটিভ অ্যাডভেঞ্চারের দিকে আসে, যেটা আমরা গর্ব করে বলতে পারি, যেটা আমরা অহংকার নিয়ে মানুষের সাথে বলতে পারি যে হ্যাঁ, যেমন আমি যদি এই অভিযানটা না করতাম সি টু সামিট, তাহলে কিন্তু এটা নিয়ে তো আলোচনা হতো না। এবং আমাকে এই অভিযানটা করার কারণেই কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এটা একটা আলোচনায় এসছে যে হ্যাঁ, সি টু সামিট অভিযান বাংলাদেশের মানে মানুষগুলো করতে পারে। এবং আপনি প্লাস্টিক বর্জ্য প্রত্যেক জায়গায় জায়গায় যে বলেছেন। হ্যাঁ, আমি ইউএনডিপি বাংলাদেশের প্লাস্টিক দূষণের ইউথ অ্যাডভোকেট, মানে দূষণ প্রতিরোধের অ্যাওয়ার্ড করা। তো আমি যখন ইনানি সমুদ্র সৈকত থেকে হাঁটা শুরু করি, তো তখন থেকে আমার শুরু থেকেই এই প্লাস্টিক কালেক্ট করার একটা ছিল। আমি আগে থেকে যেহেতু কাজ করি প্রকৃতি নিয়ে, তো আমার ছিল যে সমুদ্র সমতল থেকে এভারেস্টের চূড়া, এই যে পথটা আমি সমুদ্রের সাথে হিমালয়ের কানেক্ট করতে চেয়েছি। কারণ হিমালয় এবং সমুদ্র এই দুইটাই আমাদের একটা আশীর্বাদ। তো এই হিমালয় থেকে সমুদ্র সমতল থেকে হেঁটে যখন এভারেস্টের চূড়া পর্যন্ত যাবো, এই পুরো পথেই আমি জানি যে প্রচুর পরিমাণে প্লাস্টিক পলিউশন হচ্ছে। কারণ আমার সব জায়গায় দেখা হয়েছে। কারণ আমি সমুদ্রের ভেতরে যখন কোস্টালে পাখি দেখতে যাই, তো তখন সেই সমুদ্রের ভেতরে ছোট ছোট চর যেগুলো, সেগুলো তো প্লাস্টিক দূষণ হয়ে গেছে। সমতলে প্লাস্টিকের দূষণ হয়েছে, হিমালয়ে হয়েছে। আমি যদি যমুনা নদী সাঁতরালাম, সেই যমুনা নদীর কথা যদি বলি, সেখানে প্লাস্টিকের দূষণ হয়েছে। বেস ক্যাম্পে আপনি গিয়েছেন, দেখেছেন বেস ক্যাম্পে সেখানে প্লাস্টিকের দূষণ আছে। ক্যাম্প 1, ক্যাম্প 2, ক্যাম্প 4 পর্যন্ত আমি প্লাস্টিক পেয়েছি। কি বলেন? এবং আমি ক্যাম্প 4 পরে আমি সামিটের আগেও আমি প্লাস্টিক পেয়েছি। এই যে প্লাস্টিকগুলো, আমি সেগুলো এই গল্পটাই আমি মানুষকে জানাতে চেয়েছি যে এই পুরো পথেই যে শুধু সমুদ্র না, শুধু সমতল না, যে হিমালয়টাও যে প্লাস্টিক দূষণ হচ্ছে আমরা মানুষরাই করছি, এইটা মানুষকে জানানো যে আমরা যেন এই প্লাস্টিক দূষণ থেকে যেন আমরা একটু যতটুকু পরিবেশকে বাঁচানো যায় সেই চেষ্টাটা করি, সেই লড়াইটা করি। তো আমি চেষ্টা করছি সেই প্লাস্টিকের ওই লড়াইটা করতে। আমি চাই যে সবাই আমাদের সাথে থাকবে এই লড়াই, আমরাও সেটাই চাই। এবং এটা যদি প্রকৃতি বাঁচে, হিমালয় বাঁচবে, হিমালয় থাকবে, আমরা মানুষ থাকবো। আর যদি হিমালয় না থাকে, তাহলে আমরা এভারেস্ট আর কোথায় যাব? জনাব ইকরামুল হাসান শাকিল, আপনাকে ঈদের শুভেচ্ছা আবারও, এবং আপনার পরবর্তী সব অভিযানের জন্য, পরবর্তী জীবনের জন্য আমার পক্ষ থেকে এবং চ্যানেল 24 এর পক্ষ থেকে শুভকামনা থাকলো। আজকে অনুষ্ঠানটা আমরা এখানে শেষ করতে যাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল 24-কে এত সুন্দর একটা সময় দেওয়ার জন্য। আর বিশেষ করে আজকে ঈদের দিন, ঈদের দিনে একটা স্পেশাল একটা ঈদ যাচ্ছে, এবং এটা আমার জন্য খুবই ভালো যে ঈদের দিনে আমি আমার গল্পটা মানুষকে বলতে পারলাম, এবং অনেকটা সময় বলে গল্প করার সুযোগ পেয়েছি। এবং আপনার সাথে গল্প করে আমার খুবই ভালো লেগেছে, এবং খুব ধন্যবাদ শাকিল ভাই। আজকে অনুষ্ঠানটা এখানে শেষ করি। দর্শক, আপনাদের সবাইকে ঈদ মোবারক। আজকে অনুষ্ঠানটা এখানেই শেষ করছি। যারা তখন আমাদের সাথে ছিলেন তারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ঈদ মোবারক এবং শুভরাত্রি।